নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। নাম না করলেও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে বস্তুত দিল্লি বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকে আপদ বলে মন্তব্য করেন মোদী। প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা তার পদের সঙ্গে বেমানান বলে পাল্টা মোদীকে বিঁধেছে আপ নেতৃত্ব। দিল্লির রামলীলা ময়দানে বিজেপির জনসভায় তাঁর ভাষণে বেশ কিছুটা সময় প্রধানমন্ত্রী ব্যয় করেন আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণে। আগামী ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন, একটানা 3 দফা দেশের ক্ষমতা দখলে সফল হলেও কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিল্লি বিধানসভা অধরাই রয়ে গিয়েছে। তার প্রেক্ষিতেই দিল্লি বিধানসভা নির্বাচন জিততে মরিয়া মোদী বাহিনী। দিল্লিতে কেন্দ্রীয় সরকারি অর্থে গরিবদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের উদ্বোধন সেরে রামলীলা ময়দানে দলীয় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন তাঁর সরকার গরিবদের মাথার ওপর ছাদ তৈরি করেছে আর দিল্লির সরকার শীষমহল বানিয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কেজরিওয়ালের নাম মুখে উচ্চারণ করেননি, কিন্তু তাঁর ভাষণের আগাগোড়া নিশানায় যে আপ সুপ্রিমো তা স্পষ্ট। মোদির দাবি, আন্না হাজারের আন্দোলনকে সামনে রেখে কিছু কট্টর বেইমান ক্ষমতায় এসেছিল, তারাই এই আপদের সৃষ্টিকর্তা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরির বাসভবন সংস্কারে মোটা পরিমাণ অর্থ ব্যয়ের অভিযোগ নিয়েও খোঁচা দিয়েছেন মোদী। তিনি বলেন, আমি 4 কোটি গৃহহীনের আয় তৈরি করে দিয়েছি, চাইলে নিজের জন্যও শীষমহল বানাতে পারতাম। 2023 সালে কেজরির বাসভবন সংস্কারে 45 কোটি টাকা ব্যয়ের অভিযোগ তুলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কৌশলে মোদী সেই প্রসঙ্গে কেজরির বিরুদ্ধে আক্রমণ শানালেন। আপকে আপদ বলে মোদী কটাক্ষ নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে দিল্লির শাসক দল। মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভারদ্বাজ বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা প্রধানমন্ত্রী পদের গরিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেন্দ্র শাসিত বলে দিল্লির আইন শৃঙ্খলা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। সৌরভের অভিযোগ, রাজধানী শহরের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পুরোপুরি ব্যর্থ। তা নিয়ে মোদী নীরব। কলকাতা টিভি। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। ইডির ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ সুপ্রিম কোর্টের। কোনো মামলায় ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে বিভিন্ন আদালতে একাধিকবার মুখ পুড়েছে ইডি। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি। অমানবিক ইডি মন্তব্য শীর্ষ আদালতের। কয়েক মাস আগে এক কংগ্রেস নেতাকে 15 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এভাবে তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট। গত সেপ্টেম্বরে হরিয়ানার কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারকে তলব করে ইডি। বেআইনিভাবে বালি তোলার মামলায় তাকে তলব করা হয়। সকাল 11টা থেকে রাত 1:40 মিনিট পর্যন্ত 14 ঘন্টা 40 মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টনি জর্জ মাসিহার বেঞ্চের পর্যবেক্ষণ, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপের অভিযোগ নেই, তাই ইডির এই ধরনের আচরণ অমানবিক। যদিও এই মামলায় কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারের গ্রেপ্তারিকে আগে বেআইনি বলে ঘোষণা করেছিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। বেআইনি বালি উত্তোলন সংক্রান্ত মামলায় আর্থিক তছরূপ দমন আইনের আওতায় পড়ে না বলে জানায় হাইকোর্ট। সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। কলকাতা টিভি। দুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হলো সাংবাদিকের দেহ। মৃত সাংবাদিকের নাম মুকেশ চন্দ্রকর। ছত্তিশগড়ের বিজাপুরের ঘটনা। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দেহ। সূত্রের খবর, সম্প্রতি সড়ক প্রকল্পে দুর্নীতির খবর ফাঁস করেছিলেন মৃত সাংবাদিক। মুকেশের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর করার যে ফের খুন সাংবাদিক। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরে। মৃত সাংবাদিকের নাম মুকেশ চন্দ্রকর। 1 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার দাদা যোগেশ চন্দ্রকর পুলিশে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। নিখোঁজের পর থেকেই তার মোবাইল ফোনে সুইচ অফ ছিল। পুলিশ শুক্রবার মোবাইল লোকেশন ট্র্যাক করে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে সাংবাদিকের দেহ উদ্ধার করে। 1 जनवरी से अपना घर के आसपास से लापता होने का उनके भाई की रिपोर्ट के आधार पर बीजापुर पुलिस द्वारा प्रकरण पंजीबद्ध करके उनके पता सजी हेतु एक विशेष टीम गठित करके छानबीन की जा रही थी। इस दौरान आज दिनांक 3 जनवरी को बीजापुर की चट्टानपारा बस्ती में ठेकेदार सुरेश चंद्रकर के परिसर में
उनकी डेड बॉडी मिलने के पुलिस के पास सूचना प्राप्त हुआ। বস্তার জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন মুকেশ। সম্প্রতি রাজ্য সড়ক প্রকল্পে দুর্নীতির খবর ফাঁস করেছিলেন তিনি, আর তার কদিন পরেই মিলল তাঁর দেহ। সূত্রের খবর, দুর্নীতির খবর ফাঁস করার পরেই লাগাতার হুমকির ফোন আসতে থাকে তার। ঘটনায় উঠে এসেছে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের নাম। 2021 সালে বস্তারে কয়েকজন সিআরপিএফ জওয়ানকে অপহরণ করে মাওবাদীরা। তাদের মধ্যে রাকেশ্বর সিং মানহাসের মুক্তির দাবিতে মধ্যস্থতা করেন মুকেশ চন্দ্রকর। বেশ কিছু সংবাদপত্র ও চ্যানেলে ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন তিনি। বস্তার জংশন নামে একটি ইউটিউব চ্যানেলও চালাতেন তিনি। ওই ইউটিউব চ্যানেলের প্রায় 1.5 লক্ষ গ্রাহক রয়েছে। নকশাল ও হামলার বিভিন্ন সংবাদ তুলে ধরতেন সাহসিকতার সঙ্গে। সম্প্রতি 120 কোটি টাকার সড়ক প্রকল্পের দুর্নীতির খবর ফাঁস করেন তিনি। সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করত মুকেশ চন্দ্রকর। তার মৃত্যু খুবই দুঃখজনক। তার মধ্যস্থতাতেই মুক্তি পেয়েছিলেন অপহৃত জওয়ান। প্রতিক্রিয়া ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। मुकेश चंद्राकर को मैं व्यक्तिगत रूप से जानता हूँ। बीजापुर गया, कितने बार उससे मुलाकात, बहुत साहसी या दुस्साहसी कहा जाए, अंदरूनी क्षेत्रों में जाके खबर लाना। और जिस प्रकार से जब कोबरा बटालियन के हमारे कमांडो के जब वो अपहरण हुआ था तो मध्यस्थता करने में उसकी बड़ी भूमिका रही है। वो जाके उसको छुड़वा के लाए। সাংবাদিক খুনের ঘটনায় রাজ্যের শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। इस बात का अरुण साव बहुत ताकतवर उप मुख्यमंत्री हैं। उसके विभाग में कोई प्रश्न करेगा या तो ईडी उसको नोटिस भेजेगी या फिर मुकेश चंद्रकर जैसे उनका हश्र हो। সাংবাদিক খুনের ফের একবার উঠে এসেছে নিরাপত্তার প্রশ্ন। ঝুঁকি নিয়ে খবর করতে গিয়ে কি মৃত্যু হলো মুকেশের? নিরাপত্তার দায় কার? রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কাদের প্রচ্ছন্ন মদতে চন্দ্রশেখরের মতো ঠিকাদারদের এত দৌরাত্ম্য? ইতিমধ্যেই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কলকাতা টিভি। সেরা 10 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।